নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল দর্শকবৃন্দ, চাষি ভাই এবং শ্রোতাদের। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যারা বোরো ধানের চাষ করেছি বাংলাদেশ ভারতবর্ষ উভয় জায়গাতে, আমরা যারা উচ্চ ফলনশীল বিভিন্ন কোম্পানির ধানগুলো চাষ করেছি, যাদের এখন কাঠিটা গোল হওয়ার মুখে, কাঠিটা হয়তো গোল হচ্ছে বা 1-2 দিনের মধ্যে গোল হবে এবং তার 7 দিনের মধ্যে আবার আমাদের কাজথোর আসবে। তো এই পরিস্থিতিতে আমরা ধানে কোন কোন পরিচর্যা করব আর কোন কোন ভুল বা পরিচর্যাগুলো করব না, কোন কোন সাবধানতাটা আমরা অবলম্বন করব যাতে করে ধানে পরবর্তীকালে আমরা কোনো ধানের ফলন যাতে সর্বাধিক হয়, কোনো রকম যাতে ধানের ফলনে ব্যাঘাত না ঘটে, ধানে কোনো রকম যেন রোগ না থাকে, আমরা রোগ মুক্ত, চিটা মুক্ত, পরিষ্কার, স্বচ্ছ, মোটা দানা এবং চকচকে ধানটা আমরা বাড়িতে কিভাবে তুলবো সেটা আজকে আপনাদের কাছে আমি কিন্তু আলোচনা করব খুব বিস্তারিতভাবে। এই ভিডিওটা কমপ্লিট দেখবেন আর আপনাকে কাউকে কিন্তু কোনো এই ব্যাপারে জিজ্ঞাসাও করতে হবে না, কোথাও আপনাকে আর ভিডিও দেখতেও হবে না। আজকে আমি সম্পূর্ণ বিষয়টা এখানে কভার করব, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে একদম ভেঙে রাখবো আমি, যাতে করে আপনারা পুরো বিষয়টা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন, ধানটা ভালোভাবে বাড়িতে আনতে পারেন। প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটা আপনারা দেখছেন এখন কিন্তু 920 থেকে 925 সাবস্ক্রাইবারের মধ্যে ঘোরাফেরা করছে। 1000 সাবস্ক্রাইবার হতে গেলে স্রেফ আর 75 জন সাবস্ক্রাইবার আমার প্রয়োজন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারাই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে 5000 জন যদি ভিডিওটা দেখে থাকেন, যদি 500 জনও সাবস্ক্রাইব করে দেন তাহলেও কিন্তু বিরাট। আমি অনুরোধ করব চ্যানেল থেকে যদি কিছু শিখে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিছু শিখে থাকলে, কিছু জেনে থাকলে, আমাদের চ্যানেল থেকে কোনোদিন কোনো উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট লাল সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিটও হয়ে যাবে, আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি কিন্তু বলেছি আপনাদেরকে একটা 1000 টাকার পুরস্কার আমি চ্যানেলে ঘোষণা করবো এবং লাইভ এসে আপনাদের সামনে সেই পুরস্কারটা আমি বিতরণ করব। কিভাবে করব সেটা 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনাদেরকে ডিটেলস আমি কিন্তু জানিয়ে দেবো, তাই দেরি করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব এখনই করুন। আজকে আপনাদের সামনে আমি রাখছি বোরো ধানের ভারত বাংলাদেশ উভয় জায়গার চাষিদের জন্য কাজথোর মুখে স্পেশাল পরিচর্যা, কোন কোন ভুলটা করবেন না আর কোন পরিচর্যাটা করবেন। এই পরিচর্যার মধ্যে দুটো বিষয় থাকবে, একটা স্প্রের বিষয় থাকবে যে আমরা এই সময় কোন স্প্রেটা করব, আর দ্বিতীয় বিষয় থাকবে আমরা এই সময় কোন চাপান সার ব্যবস্থাপনাটা নেব। এর ঠিক আগে আমরা কোন চাপান সার ব্যবস্থাপনাটা নেব, আমাদের যাদের নাবি ধান রয়েছে, যারা আমরা একটু লেট করে লাগিয়েছি, তারা আমরা কাজথোরের আগে ঠিক কোন চাপান ব্যবস্থাপনাটা নেব, কোন চাপানটা ব্যবহার করব যাতে করে ফলনটা আমরা সর্বাধিক তুলতে পারি। তো চাষি ভাই দেখুন, আজকে আপনাদেরকে প্রথম যে পয়েন্টটা আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে বোরো ধানের এই ঠোর মুখে আমরা কিন্তু স্প্রে দেবো একটা। সে স্প্রেটা কেন দেব, তাদের কাজ কি কি, আর কোন কোন স্প্রেটা আমরা এখন ব্যবহার করব, কোন কোন ওষুধের সঙ্গে আমরা ব্যবহার করব। তো স্প্রে বলছি আমি, স্প্রে মানে আমরা কিন্তু এই সময় যেহেতু কাজথোর, এই সময় আমার ধানটা কিন্তু গর্ভাবস্থায় আসছে, ধানটা এরপরে গর্ভাবস্থায় আসবে, কাজথোর মানে হচ্ছে গর্ভাবস্থা কালীন, তাই আমরা যখন কাঠিটা গোল হচ্ছে এই সময় আমরা স্প্রেটা দেওয়ার চেষ্টা করবো। স্প্রেটাই কি দেবো, স্প্রেটা আমরা দেবো হচ্ছে অ্যামিস্টার টপ বা নেটিভো, অথবা আমরা ব্যবহার করব কিন্তু রিফ্লেক্স টপ, অথবা আমরা অ্যামিস্টার টপের পরিবর্তে কিন্তু গোডিয়া সুপার, যেটা ধানুকা কোম্পানির গোডিয়া সুপার, সেটাও ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এই কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারি। এর মধ্যে যে কম্পোজিশনগুলো আমরা পাই, অ্যামিস্টার টপের মধ্যে আমরা কি পাচ্ছি, ডাইফেনাকোনাজলের সঙ্গে অ্যাজক্সিস্ট্রোবিন, এই কম্বিনেশনের অনেক ওষুধ মার্কেটে রয়েছে, আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা কিন্তু ট্রাইফ্লুক্সাস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল ব্যবহার করতে পারি, যেটা আমাদের নেটিভোর মধ্যে রয়েছে। তো নানা রকম কিন্তু এই সময় ভালো উন্নত মানের দামি দামি ছত্রাকনাশক রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করতেই পারি। এবং এর সঙ্গে আমরা কি কি ব্যবহার করব তো সেগুলো আপনাকে জানাবো। এই ওষুধটা যেটা আপনাকে বললাম যে অ্যামিস্টার টপ বা নেটিভো, আমরা ব্যারেলে ব্যবহার করব। অ্যামিস্টার টপ যদি আমরা ব্যবহার করি বা রিফ্লেক্স টপ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 15 ml প্রতি 15 লিটার জলে। আর আমরা যদি নেটিভো ব্যবহার করি 15 গ্রাম ব্যবহার করব। কোম্পানি বলছে 12 গ্রাম ডোজ দেওয়ার কথা বলছে, কিন্তু আমরা 15 গ্রাম ব্যবহার করব, তাতে করে বেটার রেজাল্ট আমরা পাবো। এটা কেন ব্যবহার করছি, এটা ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের অনেকের ধানে কিন্তু এ সময়ও আমরা দেখতে পাই খোলা পচার উৎপাত। বড় ধানে খুবই অল্প, সামান্য কিন্তু দেখা যায় হালকা খোলা পচার আভাটা থাকে। তার সঙ্গে আমাদের এই সময় ধানে কিন্তু ধানটা শীষ যখন বার হবে নেক ব্লাস্ট দেখা যায়, ধানের শীষটা পচা বর্ণ ধারণ করে। ধানের আমরা কি হয়, ধানের পাতায় আমরা দেখতে পাই ব্লাস্ট রোগ, ধানের পাতায় ঝলসা লক্ষ্য করা যায়, নানা রকম সমস্যা যেগুলো ছত্রাকজনিত সমস্যা সেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু দূরীকরণের জন্য আমরা এ সময় অ্যামিস্টার টপ বা নেটিভো ব্যবহার করছি। এর সঙ্গে আমরা চাইলে স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করতে পারি 1.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে। স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করলে কি হবে, ব্যাকটেরিয়াল যে সমস্ত
রোগগুলো এখন ধানে আসে, এই কাজথোর মুখে আসে অনেক জায়গায়, তো সেই রোগগুলো কিন্তু আসবে না। খরচ খুবই সামান্য, স্ট্রেপ্টোমাইসিনের খরচ খুবই সামান্য। এরপরে হচ্ছে এই যে অ্যামিস্টার টপ বললাম, এর সঙ্গে আমরা কি মেশাবো, অ্যামিস্টার টপ বা নেটিভো, এর সঙ্গে আমরা মেশাবো হচ্ছে 15 থেকে 20 গ্রাম করে বোরন। বোরন 20%, যেটা স্প্রে করা হয়। এই বোরন কেন মেশাবো, এ কিন্তু ধানের যে শীষটা বার হবে না, সে শীষটাকে লম্বা করতে সাহায্য করবে, ধানের যে আপনার দুগ্ধ গঠন প্রক্রিয়াটাকে ভালোভাবে কিন্তু ত্বরান্বিত করবে, তার কোষ বিভাজন ঘটাতে সাহায্য করবে, ধানে কিন্তু খাবারটা তুলতে সাহায্য করবে। বোরনের অনেক কাজ। বোরন আমরা মাপিক ব্যবহার করব, খুব মেপে জুপে ব্যবহার করব। বোরন অতিরিক্ত যদি আমরা ধানে ব্যবহার করি, অতিরিক্ত ডোজে যদি ব্যবহার করে দিই, ধানের পাতা লাল হয়ে যায়। মনে রাখবেন, ধানে আমরা বোরনকে 25 গ্রাম ম্যাক্সিমাম ডোজের, 25 গ্রামের ঊর্ধ্বে আমরা যাবই না 15 লিটার জলে। আর আমরা দেওয়ার চেষ্টা করব কতটা না, 20 গ্রাম দেওয়ার চেষ্টা করব। এই গেল দ্বিতীয় উপাদান। তৃতীয় উপাদান আমরা এই সময় 0050 বা সলিউবল পটাশ, এর সঙ্গে আমরা মেশাবো কারা, যারা আমরা এই সময় কোনো রকম পটাশ সার ব্যবহার করব না, মানে মাটিতে ছড়াচ্ছি না, মাটিতে লাল গুঁড়ো পটাশ আমরা ছড়াচ্ছি না, তারা আমরা এই সঙ্গে 0050টা ব্যবহার করে দেব। আর কারা করব না, যারা আমরা লাল পটাশ জমিতে ছড়াচ্ছি, তারা এই সময় কাজথোর মুখে কোনো রকম সলিউবল পটাশ বা কুইক পটাশ এর সঙ্গে মিশিয়ে স্প্রে করব না, কারণ দরকার নেই। আমরা যদি আমরা লাল পটাশ জমিতে ছড়াচ্ছি, তাদের কোনো রকম পটাশ স্প্রে করার প্রয়োজন নেই এই কাজথোরের মুখে। যারা আমরা পটাশ স্প্রে করছি, যারা আমরা মাটিতে ছড়াইনি, তারা আমরা কতটা ডোজ ব্যবহার করব, আমরা কিন্তু সর্বাধিকের ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 5 গ্রাম। 5 গ্রামের অধিক আমরা ব্যবহার করব না। আর যারা আমরা একটু কম ডোজে ব্যবহার করতে চাইছি, আমরা 4 গ্রাম অবধি ব্যবহার করতে পারি, ন্যূনতম ডোজ 4 গ্রাম। এইভাবে আমরা স্প্রে করব। স্প্রেটা আপনাদের বললাম অ্যামিস্টার টপ বা নেটিভো, দুটোর মধ্যে যে কোনো একটা, এর সঙ্গে বোরন, এর সঙ্গে 0050, এবং তারাই ব্যবহার করব যারা মাটিতে পটাশ ছড়াচ্ছি না। কারা ব্যবহার করব না, যারা আমরা মাটিতে পটাশ ছড়িয়েছি তারা ব্যবহার করব না এই 0050, এবং বাকি দুটো আমরা ব্যবহার করব। এই সময় আমাদের একটা প্রশ্ন থাকে যে এই সময় আমরা কি কোনো ভিটামিন ব্যবহার করব। ভিটামিনের ব্যাপারটা আমাদের কাছে খুবই একটা সেন্সিটিভ বিষয়। দেখুন, ভিটামিন আমরা কারা ব্যবহার করব, যারা আমাদের দেখছি ধানের গ্রোথ ভালো নেই, ধানের কালারটা খারাপ হয়ে আছে, ধানের পাতার মনে হচ্ছে যেন কালারটা একটু হালকা হলুদ এবং সবুজের আভা রয়েছে, যে হলুদ ভাবটা আসছে সেই রঙের হয়ে আছে, ধানের মধ্যে গ্রোথ ভালো নেই, তারা আমরা কিন্তু এই সময় একটা ভিটামিন ব্যবহার করব। ভিটামিন আমরা কি কি নিতে পারি, আমরা এই সময় ইসাবিয়ন নিতে পারি 30 ml ডোজে প্রতি ব্যারেলে। এর পরিবর্তে আমরা কি নিতে পারি, অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারি। ইসাবিয়নের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে, অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট আছে বা অনুখাদ্য আছে। এছাড়া আমরা কিন্তু কোয়ান্টিস নিতে পারি, সিনজেন্টার কোয়ান্টিস, খরচটা কম হয়, ইসাবিয়নের চেয়ে খরচটা কম হয়, এর মধ্যেও কিন্তু আপনার লং চেইন পেপটাইডস অ্যামিনো অ্যাসিড রয়েছে। তো এই ভিটামিনগুলো আমরা কখন ব্যবহার করবো, যাদের ধানের কোয়ালিটি দেখছি গাছের গ্রোথ ভালো নেই, ধানের গাছের কোয়ালিটি খারাপ রয়েছে, তারা। যাদের গাছের গ্রোথ ভালো রয়েছে, পাতাটা বেশি রয়েছে, দারুণ কালার রয়েছে, তারা কিন্তু এ সময় শুধুমাত্র বোরন দিয়েও চালিয়ে দিতে পারি, শুধু বোরন দিয়েও চালিয়ে দিতে পারি। আমরা আলাদা করে এ সময় কোনো রকম ভিটামিন বা অনুখাদ্যের স্প্রে এ সময় না দিলেও চলবে। তাতে যদি আমরা এখন দিই, তাতে করে কিন্তু ক্ষতি কিছু হবে না, তবে খরচটা বেড়ে যাবে, এটুকুই। এর পরের বিষয় হচ্ছে চাপান সার ব্যবস্থাপনা। এই সময় আমরা পরিচর্যার বিষয় যেহেতু বললাম, স্প্রের কথাটা গেল, চাপান সার ব্যবস্থাপনাটা কেমন নেব। আমাদের যাদের কাজথোর আসছে সময়, কাজথোর আসার ঠিক আপনার যখন কাঠিটা গোল হচ্ছে, যখন আমরা দেখছি কাঠিটা গোল হচ্ছে, কাজথোর আসেনি, এই সময় আমরা কিন্তু জমিতে পটাশ ছড়াবো। পটাশ কতটা ছড়াবো, আমরা যারা শুধুমাত্র ডিএপি, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি দিয়ে আমরা চাষ করেছি বা আগে পটাশ ছড়িয়েছি কিন্তু অল্প পরিমাণে, ধানের একটা জীবদ্দশায়, টোটাল একটা জীবদ্দশায় পটাশের প্রয়োজন হয় কমসে কম 20 কেজি। 20 কেজি পটাশ আমরা হিসেব করে নেব। যদি দেখি আমরা টোটাল এতদিন অবধি 20 কেজি পটাশ ছড়াইনি, তাহলে আমরা কিন্তু এই সময় যে পরিমাণ ছড়িয়েছি আর যেটুকু বাকি রয়েছে আমরা এই সময় ছড়িয়ে দেবো। এই লাস্ট চাপানিটাই এ সময় আমরা পটাশ ছড়াবো। নিচু জমির জন্য আমরা এই সময় পটাশ ছড়াতে পারি কতটা না, পটাশ ছড়াতে পারি 8 থেকে 12 কেজির মধ্যে। পরিমাণটা আমরা কিভাবে হিসাব করবো না, টোটাল জীবদ্দশায় যেন 20 কেজি পটাশ জমিতে আমরা দিয়ে থাকি। যারা আমরা এনপিকে দিয়ে চাষ করেছি, আমরা কিন্তু তার মধ্যে পটাশটা হিসেব করবো যে এতটা আমরা এনপিকে দিয়েছি, তার মধ্যে এতটা পার্সেন্টেজ পটাশ রয়েছে। তো সেই পার্সেন্টেজের বেসিস আমরা ওজনটা বার করবো, ওজনটা বার করে সেটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু আমাদের দেওয়ার প্রয়োজন রয়েছে, যেটা মানে খামতি রয়েছে, সেটা আমরা ব্যবহার করব। পটাশের পরিমাণটা এই কারণেই আপনাদেরকে স্পেসিফিক বললাম না, কারণ বিভিন্ন জমি, বিভিন্ন মাটি, বিভিন্ন পর্যায়ে পটাশ আমরা কিন্তু ব্যবহার করেছি, বা তার ব্যবহার করার নিয়মটা, পরিমাণটা আলাদা আলাদা।
ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা নিজেরা একটু হিসেব করে ব্যবহার করব। অবশ্যই আমরা এই সময় চেষ্টা করবো যেন পটাশ ব্যবহার মাটিতে ব্যবহার করার, স্প্রেটা না দিয়ে আমরা মাটিতে ব্যবহার করার চেষ্টা করব। ইউরিয়া ব্যবহার করবো আমরা কারা, যাদের আমি বললাম যাদের ধানের গ্রোথ দেখছি ভালো নেই, কাঠিটা এই সময় গোল হচ্ছে, এখনো সময় রয়েছে আমাদের সামান্য কিছু করে ইউরিয়া ব্যবহার করে দেওয়ার। ইউরিয়া আমরা মাপিক ব্যবহার করব, মাপে একটা নির্দিষ্ট মাপে ব্যবহার করব। অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু আবার ধানটা পাতিয়ে যাবে, পরবর্তীকালে শীষগুলো কি হবে না ঠুটো, দেখবেন শীষগুলো বার হতে চাইবে না, শীষগুলো এক কাছে গুটিয়ে যাবে। শীষ যখন বার হচ্ছে সেই মুখটা ফাটতে চাইবে না যদি অতিরিক্ত ধানের পাতা হয়ে থাকে। তাই আমরা পাতাটাকে মেনটেন রেখে ইউরিয়াটা মাপে ব্যবহার করব। আচ্ছা, এই সময় আমাদের আর কিন্তু ধানে কোনো রকম জিঙ্ক সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট বা আলাদা করে কোনো অনুখাদ্য এখন কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। যেটুকু দেওয়ার আমরা 35 দিনের চাপানের আগেই দিয়ে ফেলেছি। যারা দেইনি তারা কিন্তু আমরা এই সময় স্প্রের মাধ্যমে সেটা দিয়ে দেব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে কাজথোর মুখে এখন আমরা কোন কোন ভুলগুলো করব না, কোন কোন বিষয়গুলো নজর রাখবো। জমিতে সবসময় আমরা লক্ষ্য রাখবো যেন 1 আঙ্গুল থেকে 1.5 আঙ্গুল জল সবসময় থাকে, কারণ এই সময় জলের চাহিদা ব্যাপক থাকে। জল আপনাদের জমিতে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন জল ধরা থাকে। জল যদি না থাকে, জমি যদি শুকনো থাকে বা হালকা একটু ভেজা জমি কিন্তু জল নেই, সেক্ষেত্রে ফলনে ব্যাঘাত ঘটবে, পরাগায়ন পরবর্তীকালে ঠিকঠাক হবে না, ধানের ফলন কমে যাবে। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে আমরা কিন্তু অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করব না। ধানে আমরা কি করি, অনেক সময় দেখেছি আমরা কিন্তু অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করে ফেলি, পরিমাণেরও বেশি। আমাদের ধানে গ্রোথ রয়েছে, তবু আমরা জানি যে হ্যাঁ পরবর্তীকালে ধানটা কাজথোর আসবে, তাই আমরা কি করি যে এরপরে তো আর চাপান দিতে পারবো না, আমরা তখন আবার পটাশের সঙ্গে চাপান মেরে দিই, ইউরিয়া ব্যবহার করে ফেলি। সেটা আমরা করবো না, পরিমাণ বুঝে আমরা ইউরিয়া ব্যবহার করবো। গাছের গ্রোথ যদি খারাপ থাকে তবেই ব্যবহার করবো, না হলে করবো না। আরেকটা বিষয় আমরা যেটা করবো না সেটা হচ্ছে এই সময় আমরা কোনো রকম, যাদের দেখছি শীষ বার হতে শুরু হয়েছে, কোনো রকম আমরা কিন্তু এখন স্প্রে দেবো না দিনের বেলায়। সকাল আপনার 8টা থেকে নিয়ে দুপুর অবধি আমরা কিন্তু কোনো রকম এখানে স্প্রে করবো না। ফার্স্ট সকালেই 8টার আগে আমরা স্প্রে দিতে পারি, অথবা আমরা একদম বিকালবেলায় স্প্রে দিতে পারি। এই মাঝের সময়টাতে আমরা স্প্রে করবো না, কারণ যখন দেখছি শীষ বার হচ্ছে সময় কিন্তু পরাগায়ন হবে, আর পরাগায়নের সময় যদি স্প্রে পড়ে যায়, সেই যে স্প্রের কণাটা, সেই যে জলবিন্দুটা, সেটা কিন্তু ধানের যে দুটো খোলা, দেখবেন ধানের যে খোলা রয়েছে সেই তার মধ্যে কিন্তু ঢুকে গিয়ে ধানটাকে চিটা করে দেবে, সেটা লক্ষ্য রাখবো। আর আমাদের এরপরে কিন্তু শীষ বার হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। শীষ বার হবে এবং সেই শীষ বার হবার সময় আমরা একটা প্রবলেম লক্ষ্য করি, যেটা হচ্ছে সাদা শীষ। ধানের শীষগুলো দেখছি সাদা হয়ে বেরোচ্ছে, তার কারণ কি, তার কারণ গোড়ায় কিন্তু মাজরায় কেটে দিয়েছে। তাই মাজরাতে যাতে না কাটতে পারে আমরা এই সময় এই যে স্প্রের কথা আপনাদেরকে আমি বললাম, স্প্রের সঙ্গে আমরা কিন্তু মাজরার ওষুধ স্প্রে করব। মাজরার আলাদা করেও স্প্রে করতে পারি, ওর সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারি। মাজরার জন্য কি কি ভালো ওষুধ রয়েছে এই সময় ব্যবহার করার জন্য, কাটাপ রয়েছে, আপনার রয়েছে 505 রয়েছে, আপনার অ্যাম্পলিগো রয়েছে, আপনার কিন্তু সিনজেন্টার ইনসিপিও রয়েছে। এছাড়াও নানা রকম টেকনিক্যাল যেগুলো মাজরার জন্য ভালো কাজ দিয়ে থাকে, সেগুলো যদি আপনি জানতে চান ওষুধ সম্পর্কে, আমার চ্যানেলে এখানে যান, সেখানে দেখবেন আপনি মধ্যম দামের মধ্যে, কম দামের মধ্যে, অতিরিক্ত দামের মধ্যে, এছাড়াও 2 থেকে 3টে টেকনিক্যাল মেশানো যে সমস্ত ওষুধগুলো ভালো কাজ করছে এবছর, আমি ভিডিও দিয়ে রেখেছি, দেখবেন, দেখে যে কোনো একটা ওষুধ চয়েস করে এর সঙ্গে স্প্রে করে দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, শেষ অবধি দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা কিছু শিখলেন এখন অবধি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এর পরবর্তীকালে আরো পরিচর্যার বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো, এবং সেগুলো দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, কোনো পয়সা লাগে না, ক্লিক করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, পরবর্তীকালে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করলাম।